দর্শক, লিব্রি 16 টিভি কানাডার রাজনীতির কথনে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। দর্শক, একটি গানের সাথে আপনারা নিশ্চয়ই পরিচিত আছেন। বিচারপতি তোমার বিচার করবে যারা, এই জনতা এই জনতা। অবশেষে জনতার মঞ্চে, জনতার হাতে অবশেষে ধরা পড়লেন বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন আহমেদ চৌধুরী মানিক, অবসরপ্রাপ্ত। সাবেক বিচারপতি মানিককে চেনেন না বাংলাদেশে এবং দেশের বাহিরে একটি লোককেও তেমন খুঁজে পাওয়া যাবে না। আহারে জীবন, আহারে দাপট, কত অন্যায়, অত্যাচার, অবিচার এবং মানুষকে নিষ্পেষিত করা, প্রশ্নবাণে জর্জরিত করা, মানুষকে ব্যক্তিগত আক্রমণ করা, এমন এমন অপরাধের সাথে যুক্ত নেই এই বিচারপতি মানিক ওরফে কালা মানিক। কথায় কথায় মানুষকে রাজাকার এবং রাজাকারের তকমা দেওয়ার যে উস্তাদ হিসেবে খ্যাতি পেয়েছিলেন এই কালো মানিক, অবশেষে এই কালো মানিকের সন্ধান আমরা পেয়েছি। অবশেষে সিলেটের কানাইঘাট উপজেলার সেই কানাইঘাট সীমান্তে বিজিবির একটি টহল দল তাকে ধরতে সক্ষম হয়েছে এবং তিনি 60 থেকে 70 লাখ টাকার বিনিময়ে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি চুক্তি করেছিলেন এবং তিনি বলছেন, সেই ভিডিওতে আমরা লক্ষ্য করলাম, তিনি বলছেন যে ছোকরারা তাকে ভারতীয় সীমান্তে নিয়ে গিয়ে তাকে পিটিয়েছে, মেরেছে, তার কাছ থেকে সমস্ত টাকা পয়সা, ফোন ছিনতাই করে তাকে আবার বাংলাদেশি সীমান্তে ফেলে দিয়েছে। এটি তো হবারই কথা ছিল, এটি প্রত্যাশিত ছিল, কেননা অপরাধের তো শেষ আছে, আমরা তো জানি। বিচারপতি মানিককে নিয়ে কিছু কথা বলতেই চাই। বিচারপতি মানিক হলো সেই মানিক যাকে প্রায় 21 জন বিচারপতিকে ডিঙিয়ে এই হাসিনা সরকার তাকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি হিসাবে তাকে নিয়োগ দিয়েছিলেন। এবং আরেকটি কথা বলে রাখা ভালো, তিনি অবসরে গিয়েছিলেন 2015 সালে এবং অবসরে যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশন থেকে এরকম একটি সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তিনি তার দায়িত্বে থাকাকালীন সময়ে 161টি, আমি যদি ভুল না করি, 161টি মামলার যে রায় দিয়েছিলেন সেটিকে বাতিলের সিদ্ধান্ত তারা নিয়েছিলেন। একজন বিচারাঙ্গনের একজন অভিভাবক হিসেবে, একজন বিচারপতি হিসেবে তিনি আইনের যে অপব্যাখ্যা দিতেন এবং আইনের অপব্যাখ্যা দেওয়ার মাধ্যমে এবং ভুল রায় দেওয়ার মাধ্যমে অনেক মানুষের জীবনে অমানিসার কালো মেঘে আচ্ছন্ন করেছিলেন। এই বিচারপতি মানিককে আমরা প্রায়শই বিভিন্ন টিভি চ্যানেলে, বিভিন্ন টক শোতে আমরা তাকে আনতে দেখি বিভিন্ন চ্যানেলের কর্তৃপক্ষকে। তাকে আনার পিছনে একটা কারণও আছে, তখন তিনি যে অসংলগ্ন ভাষায় কথা বলেন, তিনি যে ব্যক্তিগত আক্রমণ, রাজাকারের বাচ্চা, অমুকের বাচ্চা, তমুকের বাচ্চা বলে যে একটা নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে জাহির করবার যে একটা অপচেষ্টা করেন, সেটাকে বিভিন্ন চ্যানেল মালিকগুলো পছন্দ করতেন, কারণ সেটি করলে তার চ্যানেলের টিআরপি বাড়ে, সেই প্রোগ্রামটি অনেক বেশি ভিউ হয়। এই ভিউ বাণিজ্যের জন্য প্রকারান্তরে কাজ করতেন এই কালো মানিক। সর্বশেষ কোটা আন্দোলনকে নিয়ে বিচারপতি মানিক এই আন্দোলনকে বিভিন্নভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলবার চেষ্টা করেছিলেন এই কোটা আন্দোলন হচ্ছে 4 কোটি যে রাজাকারের বাচ্চা তাদের আন্দোলন। এই কোটা আন্দোলনের সাথে যারা যুক্ত তারা হচ্ছে সব জামাত শিবিরের ছেলেপেলে, তারা হচ্ছে শিবিরের কর্মী, তারা রাজাকারের বাচ্চা। এমন হেন কিছু বক্তব্য নেই তিনি বলেননি। এবং সর্বশেষ তিনি যেটি বলবার চেষ্টা করেছেন যে বিভিন্ন টকশো প্রোগ্রামে তাকে গাড়ি নিয়ে সেই টেলিভিশন চ্যানেলগুলো পর্যন্ত তিনি পৌঁছাতে পারেননি, কেননা শাহবাগের ওই মঞ্চে বিভিন্ন জায়গায় কোটা আন্দোলন বিরোধী, যারা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্রছাত্রীরা যারা ছিলেন, তার গাড়িকে রুখে দিয়েছেন, সে কারণে তাকে পায়ে হেঁটে যেতে হয়েছে এবং সেই রাজাকারের বাচ্চাদের কারণে তিনি প্রোগ্রাম অ্যাটেন্ড করতে পারেননি। এ সকল বিভিন্ন কথাবার্তা তিনি খোদ মিডিয়াতে তিনি ভরা মজলিসে এসে বলে গেছেন। সর্বোপরি আমি লিস্ট দেখেই বলছি, এবং কোটা আন্দোলনকে তিনি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছিলেন। তিনি এটিও বলবার চেষ্টা করেছিলেন যে এই কোটা আন্দোলনে বা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা যুক্ত তারা প্রত্যেকেই রাজাকারের বাচ্চা, এবং প্রায় 4 কোটি রাজাকারের
যে একটা সংখ্যা তত্ত্ব, তিনি একটা ভুয়া তথ্য একটা তাত্ত্বিক উপায়ে দেওয়ার চেষ্টা করেছিলেন বাঙালিকে, সেটির আজকে অবসান হলো তার গ্রেফতারের মধ্য দিয়ে। আমরা আসলে দেখতে চাই, আমরা আসলে জানতে চাই আসলে সেই তথ্য এবং তথ্যের উৎস এবং উপাত্ত কি। বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য, বিতর্কিত যুক্তি দিয়ে আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ এবং বাহবা পাওয়ার জন্য তিনি অনেক সময় বিভিন্ন রকম বিভিন্নভাবে কথা মুখরোচক গল্প বানিয়ে একটা গল্প শোনাতেন বাঙালি জাতিকে। সর্বশেষ তিনি একজন মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাকে নিয়েও তিনি বিরূপ মন্তব্য করেছেন, তাকে পাকিস্তানের চর বলবার চেষ্টা করেছেন এবং তিনি যে মুক্তিযোদ্ধা ছিলেন না সেটিও তিনি বলেছেন। একজন মুক্তিযোদ্ধা না হয়ে তিনি নিজেকে দাবি করেন যে তিনি একজন মুক্তিযোদ্ধা, তিনি আসলে আদৌতে মুক্তিযোদ্ধা কিনা সেটিও একটু বড় প্রশ্ন। কেননা 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলমান আমাদের বাংলাদেশে, সেই সময়কালীন সময়ে তিনি লন্ডনে অবস্থান করছিলেন এবং তিনি লন্ডনে অবস্থান করে কিভাবে মুক্তিযোদ্ধার খেতাব পেলেন এবং সার্টিফিকেট তিনি বাগিয়ে নিলেন সেটিও এখন বড় প্রশ্ন বাংলা ভাষাভাষী মানুষদের মধ্যে। এবং এইরকম ভুয়া একজন মুক্তিযোদ্ধা, তিনি একজন সেক্টর কমান্ডারের মুক্তিযুদ্ধকালীন যে অবদান এবং সম্মুখ সমরে যে একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার অবদান নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। তিনি তাকে পাকিস্তানের চর বলে আখ্যায়িত করেছেন। এরকম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে বিভিন্ন রকম আপত্তিকর মন্তব্য সবসময় করে তিনি একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার চেষ্টা করেছিলেন। এবং সর্বশেষ যে টকশোটি সমগ্র বাংলাদেশের মানুষ দেখেছে, চ্যানেল আইয়ের যে একটা খুব পপুলার টকশো মেট্রো সেম টু দ্য পয়েন্ট, সেই টকশোটি আমিও দেখেছি, নিশ্চয় দর্শক আপনারাও হয়তো বা দেখেছেন। সেই টকশোতে যে নারী উপস্থাপক ছিলেন দীপ্তি চৌধুরী, তিনি তাকে প্রশ্ন করবার চেষ্টা করেছেন যে আপনি কি আবু সাইদের ওই মৃত্যুটি দেখেছেন, যে পুলিশ কত কম দূরত্বে কোনো রকম কোনো কিছু ছাড়া সরাসরি তার বুকে 4 রাউন্ড গুলি করলো। যখনই এই প্রশ্নটি তাকে ছুড়ে দেওয়া হয়েছে, হ্যাঁ আমি দেখেছি, এবং সেটি যৌক্তিক ছিল। প্রাইভেট ডিফেন্সের কারণে তিনি বারবার চেষ্টা করেছেন সেই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য। তিনি উপস্থাপিকার উপর রাগ পরবশত হয়ে তাকে রাজাকারের বাচ্চা, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আর রাজাকার আলবদর জামাত শিবিরের কর্মী, সেই পক্ষের লোক, সেই দলের লোক, বিভিন্নভাবে অপব্যাখ্যা দিয়ে একটা নারীকে এক ধরনের অপমানজনক একটা পরিস্থিতি তৈরি করেছিলেন। সেই টকশো আমরা সবাই দেখেছি। এবং বাংলাদেশের বিভিন্ন আলেম ওলামা যারা রয়েছেন, তারা ধর্মপ্রাণ মুসলমান রয়েছেন বা যারা আলেম রয়েছেন, যারা দাড়ি টুপির প্রতি তার একটা অন্যরকম একটা চুলকানি ভাব ছিল। দাড়ি টুপিওয়ালাকে দেখলেই তিনি তাকে জামাত শিবির এবং বিভিন্ন কুরুচিপূর্ণ মন্তব্যে আখ্যায়িত করতেন। সেটিও তার একটা বড় চারিত্রিক বৈশিষ্ট্যের একটা ব্যাপার ছিল। এবং নিজেকে সবসময় দেশপ্রেমিক, মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, এই বিভিন্ন রকম তকমা দিয়ে নিজেকে জাহির করার একটা অপচেষ্টা এই কালো মানিককে আমরা করতে দেখেছি। এবং সবচেয়ে বড় প্রশ্ন, যখন একজন ব্যক্তি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লন্ডনে অবস্থান করছিলেন এবং সেই ব্যক্তিটি পরবর্তীতে এসে আওয়ামী লীগের এই রাজনীতির পরিক্রমায় যোগ সাজসে একীভূত হয়ে মুক্তিযোদ্ধা সনদ কিভাবে পেল, সেটিও একটি বড় ব্যাপার। যে একজন মুক্তিযুদ্ধ না করেও সার্টিফিকেট তুলে নেওয়ার যে একটা অপচেষ্টা, সেটিও আমরা লক্ষ্য করেছি। আসলে ধরে নেওয়া যায় যে আওয়ামী লীগ এমন একটি মেশিনারি হিসেবে কাজ করত, একজন রাজাকার যদি এই প্রান্ত থেকে ঢুকিয়ে দেয়া হতো, অন্য প্রান্ত দিয়ে তিনি মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে যেতেন। যদি তাই হয়, তাহলে সাবেক বিচারপতি মানিক যদি মুক্তিযুদ্ধ চলাকালীন সময় তিনি লন্ডনে অবস্থান করেন এবং তিনি বাংলাদেশে আওয়ামী লীগের মেশিনে এদিক দিয়ে ঢুকেছেন এবং অন্য দিক দিয়ে তিনি মুক্তিযোদ্ধা হয়ে বেরিয়ে গেছেন সনদ দিয়ে, আমরা এটি হতে দেখেছি। তো আজকে বড় যে বিষয়টি হতে দাঁড়িয়েছে, এই এত সব অন্যায়, অত্যাচার, জুলুম, আলেম ওলামাদের উপর নির্যাতন, নিপীড়ন, বৈষম্যমূলক আচরণ, কটূক্তি, সব কিছুকে বিবেচনা করে একটা কথা বলতেই হয়, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আজকের এই সিলেটের কানাইঘাট সীমান্তে মানিককে
এই কালো মানিককে যেভাবে আমরা দেখেছি লেবাস বদলে, সে ক্লিন শেপ একটা ব্যক্তিকে আমরা দেখেছি দাড়ি রেখে, মানে একটা চোরের মতো একটা অবয়ব আকার ধারণ করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়ার যে অপচেষ্টা করেছিল, সেটিকে নস্যাৎ করে দিয়েছে আমাদের সেই জনতা। এবং সর্বশেষ বিজেপির কাছে তাকে ধরা পড়তে হয়েছে। সেটি একটি বাঙালির জন্য, পুরো বাঙালি জাতির জন্য একটি বিশেষ সুখবর বলে আমি মনে করি। এরকম শুধু মানিক নয়, এই মানিকরূপী যে হায়নাগুলো বাংলার আকাশে, বাংলার জমিনে যারা অবস্থান করেছিল তাদের প্রত্যেককেই একে একে গ্রেফতার করতে হবে এবং বিচারের মুখোমুখি করতে হবে। আজকে সময় এসেছে এই সকল কালামানিকের মুখোশ উন্মোচনের। তা আমরা নিশ্চয়ই প্রশাসনের প্রতি আমরা আরও সজাগ দৃষ্টি রাখতে চাই যে আপনারা এই সকল যারা স্বাধীনতা বিরোধী, যারা অপতৎপরতা চালাতো, যারা বাংলাদেশের লেবাস নিয়ে পতাকার অন্তরালে যারা এরকম সাধু সন্ন্যাসী হিসেবে যারা লেগে থাকার চেষ্টা করত বা আড়ালে থাকার চেষ্টা করত, সেই সকল সাধু সন্ন্যাসীদেরকে এভাবেই গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। দর্শক, আজকে এ পর্যন্তই। নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে কথা হবে। সে পর্যন্ত আপনার সবাই ভালো হবে।